দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল এবং যখন ধোঁয়া শেষ হল তখন সে দেখল যে লোহার সেই মজবুত খাঁচা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং তার সামনে সেই বৃদ্ধ জিন এক দীর্ঘ ও প্রভাবশালী ব্যক্তিত্বের রূপে দাঁড়িয়ে আছে, যার চারপাশে একটি উজ্জ্বল আভা ছিল। যুবা মুক্ত হওয়ার সাথে সাথে মাটিতে চুমু খেল এবং আকিবকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, তুমি আমাকে শুধু বন্দিত্ব থেকে নয় বরং আমার নিজের অহংকারের বোঝা থেকেও মুক্ত করেছ। এখন আমি তোমাকে সেটি দেখাবো যা তোমার স্বপ্নকল্পনায় ছিল না। সে তার হাত দিয়ে বাতাসে একটি বৃত্ত তৈরি করল, যেখান থেকে এমন একটি পথ খুলে গেল যা সরাসরি মাটির বুকে নেমে যাচ্ছিল। সেখানে অসংখ্য রত্ন ও সোনার ইট এমনভাবে পড়েছিল যেন সাধারণ পাথর। আকিব এসব দেখে অভিভূত হয়ে গেল, কিন্তু তার সততা তাকে তৎক্ষণাৎ সতর্ক করল যে এই সম্পদ তার নয় এবং পরিশ্রম ছাড়া অর্জিত সম্পদ মানুষকে ঠিক সেভাবে অহংকারী বানিয়ে দেয় যেভাবে যুবাকে বানিয়েছিল। সে জিনকে বলল, হে যুবা, আমার এই ধনভাণ্ডারের কোনো প্রয়োজন নেই, কারণ আমার বাবা মা আমাকে শিখিয়েছেন যে ক্ষুধার্ত ঘুমানো সেই পেট ভরানোর চেয়ে অনেক ভালো, যা হারাম বা সন্দেহজনক সম্পদে পূর্ণ হয়। জিন এটি শুনে বিস্ময়ে নিমজ্জিত হল যে একজন গরিব মানুষ এত বিশাল সম্পদকে প্রত্যাখ্যান করছে। এবং এখানেই এই গল্পের সেই মোড় শুরু হয় যেখানে আকিবের পরীক্ষার তৃতীয় পর্যায়ে আসে, কারণ জিন এখন তাকে এমন একটি প্রস্তাব দিল যা সম্পদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও আকর্ষণীয় ছিল, অর্থাৎ গায়েবের জ্ঞান এবং দুনিয়ার উপর কর্তৃত্বের ক্ষমতা। আকিবকে এখন বুঝতে হবে যে সে তার সারল্য বজায় রাখতে পারবে কিনা, নাকি সেই নতুন ফাঁদে আটকে যাবে। যুবা যখন আকিবের সন্তুষ্টি ও সম্পদের প্রতি নির্লোভতা দেখল, তখন তার চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য দেখা দিল। সে তার লম্বা দাড়িতে হাত বুনাল এবং আকিবের কাছে এসে অত্যন্ত নিচু ও রহস্যময় স্বরে বলল, হে কাঠুরিয়া, তুমি মাটি ও পাথরের মূল্য প্রত্যাখ্যান করেছ, কিন্তু তুমি কি সেই ক্ষমতাও প্রত্যাখ্যান করবে যার মাধ্যমে তুমি সময়ের গতিবিধি বুঝতে পারবে এবং মানুষের হৃদয়ের গোপন রহস্য জানতে পারবে? আমি তোমাকে সেই জ্ঞান শেখাতে পারি যার দ্বারা তুমি পাখিদের ভাষা বুঝবে এবং বাতাসের পিঠে ভ্রমণ করবে, যাতে তোমার এই কঠিন পরিশ্রম থেকে মুক্তি মেলে। আকিব এক মুহূর্তের জন্য থেমে গেল এবং তার মনে এই চিন্তা এলো যে যদি সে গায়েবের বিষয়গুলি জানতে পারে তাহলে হয়তো